বন্ধুরা, সবাই কেমন আছেন? একটা মানুষ যখন নিজের অতীত পুরোটা ভুলে যায়, তখন সে কি শুধু স্মৃতিই হারায়, নাকি সেই সময়টুকুতে যা যা করেছে, যে সম্পর্ক গড়েছে, যে বন্ধন তৈরি হয়েছে, সেগুলোর দায়িত্বও কি তার ঘাড় থেকে নেমে যায়? দুনিয়া টাকার গোলামের ১৯ নম্বর পর্বে ঠিক এই প্রশ্নটাই সামনে এসে দাঁড়িয়েছে। শাহজাদ চৌধুরী এখন জানে সে কে, কোথা থেকে এসেছে, কার ছেলে, কিন্তু মাঝের ৬টা মাসের হিসাব তার কাছে নেই। আর সেই ৬ মাসে এমন কিছু ঘটে গেছে যার ভার এখন বহন করতে হচ্ছে একাধিক মানুষকে। একদিকে ঋতু, যে সত্যি ভালোবেসেছে, প্রমাণ নিয়ে এসেছে। অন্যদিকে ফাতেমা, যে আইনত বিয়ে করেছে কাজী অফিসে গিয়ে। আর মাঝখানে শাহজাদ, যার মাথায় শুধু খণ্ড খণ্ড টুকরো। আজকের পর্বে এই জটিলতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখান থেকে ফেরার পথ সহজ না। আর এর পাশাপাশি আরেকটি দৃশ্য আছে, যেটা পুরো পর্বের আবেগটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। সেটা নিয়েও কথা হবে। ফ্র্যাঙ্কিং চ্যানেলে এই পর্বটি সম্প্রচার হয়েছে, আর বুধবারের পর্বটার জন্য এখন থেকেই মনে হচ্ছে প্রস্তুত থাকা দরকার। পর্বের শুরুটা হয় একটা অস্বস্তিকর মুহূর্ত দিয়ে। ঋতু এসেছে শাহজাদের কাছে, সরাসরি। তার হাতে যে ট্যাটু করানো হয়েছিল সেটাই সাক্ষী। কিন্তু শাহজাদ তাকে চিনতে পারছে না। শুধু চিনতে পারছে না বললে ভুল হবে। সে সত্যিই জানে না এই মেয়েটি কে, কিভাবে পরিচয় হয়েছিল, কি হয়েছিল তাদের মধ্যে। এটা ইচ্ছাকৃত অস্বীকার না, এটা বাস্তব স্মৃতিভ্রম। এবং এই পার্থক্যটাই পর্বের পুরো নাটকীয়তার ভিত্তি। ঋতু তাকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে একসময় দুজন বসেছিল, যেখানে শাহজাদ নিজের হাতে ঋতুর নাম ট্যাটু করিয়ে নিয়েছিল। ট্যাটু শিল্পীও আছে, সে চিনিয়ে দিচ্ছে। মাত্র ২ দিন আগের ঘটনা বলছে। কিন্তু শাহজাদের মাথায় কিছু আসছে না। এই দৃশ্যটা দেখতে সহজ মনে হলেও ভেতরে অনেক কষ্টের। ঋতু এতদিন ধরে বিশ্বাস করে আসছিল যে যে মানুষটা তাকে ভালোবেসেছে সে একদিন ফিরে আসবে। কিন্তু এখন সামনে এসে দেখছে সেই মানুষটা তাকেই ভুলে গেছে। ভুলে গেছে মানে একেবারে মুছে গেছে। শুধু কথা না, নাম না, মুখ পর্যন্ত মনে নেই। এই ব্যথাটা একটু ভাবলেই বোঝা যায়। তারপরও শাহজাদ সরাসরি অস্বীকার করে না। সে একটা কথা বলে, যেটা আসলে এই পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। সে বলে, তার কিছু মনে নেই, এটা ঠিক, কিন্তু তার জীবনে একটা শূন্যস্থান আছে। মানে সে নিজেও বুঝতে পারছে যে কোথাও কিছু একটা মিসিং। এটাই পরে পুরো সত্য উন্মোচনের দরজা খুলে দেয়। ঋতুকে বাড়ি পাঠিয়ে দিয়ে সে সময় চায়, বলে সবকিছু জানাবে, একটু সময় দিতে হবে। এখানে শাহজাদের চরিত্রের একটা দিক স্পষ্ট হয়। সে বিভ্রান্ত, কিন্তু দায়িত্বহীন না। সে পালিয়ে যাচ্ছে না, উড়িয়ে দিচ্ছে না, বরং বলছে, সময় দাও, জানাবো। এটা ছোট একটা বিষয় মনে হলেও চরিত্রের পরিপক্কতার দিক থেকে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এরপর পর্বের কেন্দ্রীয় সত্য উন্মোচন শুরু হয়। শাহজাদ তার মায়ের কাছে ফেরে, সরাসরি প্রশ্ন করে, গুলি খাওয়ার পর কতদিন সে হাসপাতালে ছিল, কোথায় ছিল? মা বলে ২ দিন। কিন্তু শাহজাদ মানছে না, কারণ তার হাতে ট্যাটু আছে। সেখানে জুলাই মাসের উল্লেখ আছে, আর হাসপাতালে একটা মেয়ে বারবার তাকে অন্য নামে ডাকছে। ২ দিনের হিসাবে এই সব কিছু মেলে না। মা যখন আর লুকিয়ে রাখার পথ খুঁজে পাচ্ছে না, তখন শাহজাদের পরিবার পুরো সত্যটা বলে দেয়। আর এই সত্যটা এতটাই জটিল যে শাহজাদ নিজেই বলে ওঠে, এটা অসম্ভব, কারণ যা ঘটেছে সেটা সত্যিই অবিশ্বাস্য। প্রথম আক্রমণের পর শাহজাদকে তারা খুঁজে পায়নি। ৩ মাস ধরে খোঁজা হয়েছে। এই ৩ মাসে শাহজাদ স্মৃতিভ্রম অবস্থায় মির্জা পরিবারের বাড়িতে গিয়ে পড়েছে। চাকর হিসেবে কাজ করছে, গোলাম নামে পরিচিত হয়েছে। আর সেই বাড়িতেই সে বিয়ে করেছে। তারপর দাউদের লোকেরা দ্বিতীয়বার আক্রমণ করেছে। হাসপাতালে ভর্তি হয়েছে। জ্ঞান ফেরার পর তার পুরনো স্মৃতি ফিরে এসেছে।
কিন্তু মাঝের 6 মাসের কোনো কিছুই মনে নেই। এই অংশটা পর্বের সবচেয়ে নাটকীয় এবং আবেগের দিক থেকে সবচেয়ে ভারী মুহূর্ত, কারণ এখানে একসাথে অনেকগুলো জিনিস ঘটছে। শাহজাদ জানতে পারছে সে আরেকটা বিয়ে করেছে, যার কথা তার মনে নেই। সেই বিয়ের পেছনে আছে একটা পরিচয়হীন জীবনের গল্প। আর এই পুরো সময়টা তার পরিবার তাকে না পেয়ে পাগলের মতো খুঁজেছে। তার মা কাঁদেনি হয়তো এখন, কিন্তু 3 মাস যে কষ্ট সে বহন করেছে সেটার ভার এই মুহূর্তে কথার মধ্য দিয়েও অনুভব করা যাচ্ছে। ডাক্তারের পরামর্শের কথাও উঠে আসে। বলা হয়েছিল স্মৃতি ফেরার পর যেন তাকে হঠাৎ করে বেশি চাপ না দেওয়া হয়। মস্তিষ্কের ওপর বাড়তি চাপ পড়লে ক্ষতি হতে পারে। এই কারণে পরিবার চুপ করেছিল। সেটা শুনে শাহজাদের মাথায় আরও প্রশ্ন ঘুরতে থাকে। মানে কি, এই যে সে স্মৃতিভ্রম অবস্থায় নিজেই বিয়ে করেছে? হ্যাঁ, সেটাই। আর এই তথ্যটা বুঝতে পেরে এই পর্বের অন্য একটা চরিত্র, ফাতেমা, ভেঙে পড়ে। ফাতেমা এতক্ষণ বাইরে থেকে দেখছিল। সে বুঝতে পারছে শাহজাদ এখন ঋতুর কাছে যাবে। তার মনে হচ্ছে সে হয়তো এই বাড়ি থেকে বের হয়ে যাবে, হয়তো তাকে মেরেও ফেলতে পারে যদি জানে সে আগে থেকে কারো স্ত্রী ছিল। ফাতেমার ভয়টা বুঝতে হলে তার অবস্থানটা বুঝতে হবে। সে এই বাড়িতে এসেছিল একটা নির্দিষ্ট পরিচয় নিয়ে, কিন্তু এখন সব উল্টে যাচ্ছে। শাহজাদের অতীত ফিরে এসেছে, ঋতু এসে পড়েছে, আর ফাতেমা ও রিশাদের সম্পর্কের কথাও এখন প্রকাশ পেয়ে গেছে পরিবারের সামনে। এখানেই আরেকটা উন্মোচন ঘটে। শাহজাদের বোন জানায় যে ফাতেমাকে বিয়ে করার পেছনে একটা ফাঁদ ছিল। রিশাদ ফাতেমাকে বুঝিয়েছিল যে শাহজাদ তাকে ধোঁকা দিয়েছে, সে বেঁচে নেই বা আর ফিরবে না, তাই তাকে মুভ অন করতে হবে। এই কথায় বিশ্বাস করে ফাতেমা কাজী অফিসে গিয়ে স্বামীকে মৃত ঘোষণা করে রিশাদকে বিয়ে করেছিল। কিন্তু এখন সেই একই স্বামী জীবিত অবস্থায় সামনে। এই অংশটা একটু থেমে ভাবলে অনেক কিছু বের হয়ে আসে। রিশাদ ইচ্ছা করেই ফাতেমাকে বিভ্রান্ত করেছে। সে জানত শাহজাদ বেঁচে আছে, অথবা অন্তত সেটা নিশ্চিত না হয়েই ফাতেমাকে তাড়া দিয়েছে। তার লক্ষ্য ছিল ফাতেমার সম্পদ বা তার নিজের কোনো স্বার্থ। আর ফাতেমার সরল বিশ্বাসে সব মেনে নিয়েছে। এটা একটা সুচতুর প্রতারণা, যেটা এখন একটু একটু করে সবার সামনে বেরিয়ে আসছে। শাহজাদের মা যখন বুঝতে পারলেন পুরো বিষয়টা, তখন তিনি তার ছেলেকে মাঝখান থেকে চুপ থাকতে বললেন। কারণ এখন চিৎকার করার সময় না, ভেবে সিদ্ধান্ত নেওয়ার সময়। শাহজাদ নিজেও চুপ। সে বুঝতে পারছে এই পরিস্থিতি কতটা জটিল। একদিকে ঋতু, অন্যদিকে ফাতেমা, আর মাঝখানে তার নিজের এমন একটা অধ্যায় যার কোনো স্মৃতি নেই তার কাছে। এখানে গল্পটা শুধু দুটো মেয়ের মধ্যে একটা ছেলের টানাটানির গল্প না। এটা আসলে পরিচয়, বিশ্বাস, স্মৃতি আর দায়িত্বের গল্প। শাহজাদ কি সেই 6 মাসের সিদ্ধান্তের দায়িত্ব নিতে পারবে যা সে নিজে নিয়েছিল কিন্তু এখন মনে নেই? এই প্রশ্নের উত্তর পুরো গল্পের মোড় ঠিক করে দেবে। আপনি যদি প্রিয়া অনুভূতি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এমন বিস্তারিত পর্বভিত্তিক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। পর্বের দ্বিতীয় বড় অংশে চলে আসে সম্পূর্ণ আলাদা একটা পরিস্থিতি। একটা বিয়ের আয়োজন চলছে। গরিব ঘরের একটা মেয়ের বিয়ে। একজন উপকারী মানুষ মেয়েটার বিয়ের জন্য চেক দিয়েছিলেন। সেই চেক ভাঙিয়ে টাকা আনা হয়েছে। কিন্তু বিয়ের মজলিসে যখন টাকা দেওয়া হলো, তখন ধরা পড়ল সে টাকা নকল। এই দৃশ্যটা একটু থামিয়ে দেখলে বোঝা যায় এখানে কতগুলো স্তর আছে। প্রথমত, একটা পরিবার বিশ্বাস করে আসা মানুষের দেওয়া টাকায় ভরসা করে বিয়ে দিতে চেয়েছে। সেই টাকা নকল বের হলে শুধু অর্থনৈতিক ক্ষতি না, সামাজিক অপমানও হয়। বিয়ের জায়গায় এই ঘটনা ঘটলে মানুষের চোখে পরিবারের মর্যাদা ভেঙে পড়ে। দ্বিতীয়ত, যে মানুষটাকে ভাই বলে বিশ্বাস করা হয়েছিল, তার দেওয়া টাকা যদি জাল হয়, তাহলে সেই বিশ্বাসটাও প্রশ্নের মুখে পড়ে। বিয়ের অনুষ্ঠান থেমে যায়, হইচই শুরু হয়।
যে মানুষটা ওই পরিবারকে সাহায্য করতে চেয়েছিলেন তাকে এই অপমান মেনে নিতে হচ্ছে। পুরো ঘটনাটায় একটা হতাশার রং আছে। মানুষ ভালো কাজ করতে চাইলেও কখনো কখনো সেটা উল্টো দিক থেকে আসে। এরপরে দৃশ্যে আসে সবচেয়ে ভারী খবরটা। ফোনে জানানো হয় যে বিয়ে যার হওয়ার কথা ছিল সেই মেয়েটি সুইসাইড করেছে। এই একটা তথ্য পুরো পর্বের বাতাস পাল্টে দেয়। এতক্ষণ যে ঘটনাগুলো জটিল মনে হচ্ছিল সেগুলো হঠাৎ অনেক বেশি গুরুতর হয়ে যায়। একটা মেয়ে বিয়ের দিন বাড়ির বাইরে নিজেকে শেষ করে দিতে চাইছে। এই তথ্যটা পর্বের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটা। আর যে মানুষটা তার বিয়ের জন্য এগিয়ে এসেছিলেন তিনি যখন এই খবর পেলেন তখন তার প্রতিক্রিয়াটা স্বাভাবিকভাবেই অনেক তীব্র হয়ে উঠল। তিনি সরাসরি ব্যাংকে চলে গেলেন। সেখানে গিয়ে বুঝিয়ে দিলেন জাল টাকার ঘটনার সাথে এই মৃত্যুর একটা যোগসূত্র আছে। কারণ সেই জাল টাকার কারণেই বিয়ের অনুষ্ঠান ভেঙে গেছে, পরিবার অপমানিত হয়েছে, আর মেয়েটা হয়তো এই অপমানটাই সহ্য করতে পারেনি। ব্যাংকের কর্মকর্তারা প্রথমে নিজেদের দায় এড়াতে চেষ্টা করল। বলল, টাকা নেওয়ার সময় নিজে দেখে নিতে হবে, সেটাই নিয়ম। কিন্তু যে মানুষটা রাগে আছেন তিনি সেটা মানলেন না। তিনি প্রশ্ন তুললেন, গ্রামের সাধারণ মানুষ যারা সারা মাস হাতে 1000 টাকার নোটও দেখে না, তারা জাল টাকা চিনবে কিভাবে? এটা কি একটা ন্যায্য প্রশ্ন না? ব্যাংক কর্মকর্তার উত্তর ছিল আরও অবাক করার মতো। সে বলল, এরকম মানুষদের ব্যাংকে আসার দরকার নেই। এই কথাটা শুধু অহংকারের কথা না, এটা একটা ভয়াবহ মানসিকতার প্রকাশ, যেখানে গরিব মানুষকে ব্যবস্থার অংশ মনে করা হয় না। আর এই কথাটা শুনে পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠল। যে মানুষটা এসেছেন তিনি এবার সরাসরি বললেন, এই টাকার কারণে তার বোন মারা গেছে। এই বাক্যটা পর্বের সবচেয়ে ভারী মুহূর্তগুলোর একটা। একটা পরিবার শুধু একটা মেয়ের বিয়ে দিতে চেয়েছিল, সেখানে নকল টাকার ফাঁদে পড়ে পুরো স্বপ্নটা ভেঙে পড়ল, আর তার বিনিময়ে একটা প্রাণ চলে যাওয়ার মুখে। তিনি ব্যাংক থেকে বেরিয়ে না গিয়ে বললেন, যতক্ষণ না বোনের জীবন ফেরত পাবেন ততক্ষণ এখানেই থাকবেন। এটা অবশ্যই আক্ষরিক অর্থে সম্ভব না, কিন্তু এই কথাটার মধ্যে যে ব্যথা আছে, যে হতাশা আছে, সেটা খুব স্পষ্ট। একজন মানুষ যখন সব পথ বন্ধ দেখে তখন সে এভাবেই কথা বলে। পর্বের এই অংশটা আসলে নাটকের আরেকটা গভীর দিক তুলে ধরে। দুনিয়া টাকার গোলাম। নাটকের নামেই আছে টাকা। টাকার জন্য মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিভাবে ব্যবস্থা সাধারণ মানুষকে ঠকায়, কিভাবে বিশ্বাসের সুযোগ নেওয়া হয়, এই পর্বটা সেই থিমটাকে আরেকটু গভীরভাবে প্রকাশ করেছে। পর্বের শেষ দিকে আবার ফিরে আসা হয় শাহজাদ এবং ফাতেমার প্রসঙ্গে। ফাতেমা তার শাশুড়ির কাছে উদ্বিগ্ন হয়ে বসে আছে। শাহজাদ ফোন ধরছে না। ফাতেমার ভয়, শাহজাদ যদি রিশাদের সাথে তার আগের সম্পর্কের কথা জেনে যায় তাহলে কি হবে? সে সত্যিই ভয় পাচ্ছে। এই ভয়টা অস্বাভাবিক না, কারণ শাহজাদ এখন অনেক কিছু জেনে ফেলছে এবং সব তথ্য তার পক্ষে না। ফাতেমার মায়ের কাছ থেকে একটু সান্ত্বনা পেলেও ভেতরে ভেতরে সে জানে পরিস্থিতি জটিল হতে যাচ্ছে। শাহজাদ এখন সিদ্ধান্তের মুখে। সে সময় চেয়েছে, কিন্তু সেই সময় শেষ হলে কি সিদ্ধান্ত আসবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই পর্বে একটা জিনিস বারবার মনে হয়েছে, প্রতিটা চরিত্র কোথাও না কোথাও ফাঁদে পড়া। শাহজাদ স্মৃতির ফাঁদে, ঋতু প্রমাণের বোঝা মাথায় নিয়ে অপেক্ষার ফাঁদে, ফাতেমা অতীতের সিদ্ধান্তের ফাঁদে, আর রিশাদ নিজের তৈরি করা মিথ্যার ফাঁদে। গল্পকার এখানে সবাইকে এমন একটা জায়গায় রেখেছেন যেখান থেকে সহজে বেরিয়ে আসার পথ কারোর জন্যই সহজ না। এবার আসা যাক পরের পর্বের সম্ভাব্য ঘটনার দিকে। ২০ নম্বর পর্বে কি হতে পারে সেটা নিয়ে ইতিমধ্যেই কিছু ইঙ্গিত মিলছে। ১. প্রথমত, শাহজাদ এখন সিদ্ধান্তের চাপে আছে। ঋতু তাকে সময় দিয়ে অপেক্ষা করছে। শাহজাদ কি ঋতুর কাছে যাবে, নাকি ফাতেমার সাথে তার আইনগত সম্পর্কের দিকটা আগে ঠিক করার চেষ্টা করবে? পরের পর্বে
এই সিদ্ধান্তের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি। 2. দ্বিতীয়ত, রিশাদের মিথ্যার বিষয়টা এখন পরিবারের সামনে কিছুটা স্পষ্ট হয়ে গেছে। সম্ভাবনা আছে যে পরের পর্বে শাহজাদ সরাসরি রিশাদের মুখোমুখি হবে। এই মুখোমুখি হওয়াটা যদি হয় তাহলে সেটা অনেক বড় রক্তক্ষয়ী সংঘাতের দৃশ্য তৈরি করতে পারে। 3. তৃতীয়ত, ব্যাংকের ঘটনা এবং মেয়েটার সুইসাইডের বিষয়টা নিয়ে পরের পর্বে আরও বিস্তার হতে পারে। সেই মানুষটা কি আসলে কোনো পথ খুঁজে পাবেন, নাকি এই কষ্টটা বুকে নিয়ে ঘুরতে থাকবেন? আর ব্যাংকের দায়বদ্ধতার বিষয়টা কিভাবে এগোয় সেটাও দেখার। 4. চতুর্থত, ফাতেমার ভয়টা এখন যেভাবে বাড়ছে তাতে মনে হচ্ছে সে হয়তো নিজেই কোনো একটা পদক্ষেপ নেবে, সামনে শাহজাদের সাথে মুখোমুখি হওয়ার আগেই। সেটা কি হতে পারে সেটা এখনই নিশ্চিত বলা সম্ভব না, তবে ফাতেমার চরিত্রের যে টান আছে তাতে সে চুপ থাকবে না এটা মোটামুটি বলা যায়। ফ্র্যাঙ্কিং চ্যানেলে পরের পর্ব বুধবার সম্প্রচার হওয়ার ইঙ্গিতও মিলছে। সেটা দেখার আগ পর্যন্ত এই 4টি সম্ভাবনা মাথায় রেখে অপেক্ষা করতে হবে। একটা কথা বলে রাখা দরকার এই পর্ব নিয়ে। দুনিয়া টাকার গোলাম একটা কমপ্লেক্স গল্প বলছে। একদিকে পরিচয়ের সংকট, স্মৃতির খেলা, ভালোবাসার দাবি, অন্যদিকে টাকার দাপট, মানুষের প্রতারণা, সিস্টেমের অবিচার। এই দুটো ধারা যেভাবে একসাথে চলছে সেটা গল্পকে শুধু মেলোড্রামাতে আটকে রাখছে না, বরং একটা সামাজিক বার্তার দিকেও নিয়ে যাচ্ছে। ১৯ নম্বর পর্বে সেই দুটো ধারাই সমান ভার নিয়ে এসেছে। বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।